আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে। আমি মনোয়ার হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের পাঠ পরিচিতি হচ্ছে নবম দশম শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা পূর্বে হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু হলো জেনেছি, তাই তোমাদের পূর্বের জ্ঞান যাচাইয়ের জন্য আমি কিছু ছবি তোমাদের দেখাবো। ছবিগুলো গুরুত্ব সহকারে দেখবে। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি মুদি দোকান, যেখানে অনেক ধরনের পণ্য সাজানো আছে এবং পণ্যগুলোর পাশে দাম লেখা আছে। আমরা যখন কিছু সুপার মার্কেটে যাই, সেগুলো যেরকম লেখা থাকে, এটাও সেই ধরনের একটি দোকান। তাহলে এটি একটি মুদি দোকান। এবার আমরা দেখতে পাচ্ছি একজন কর্মী কিছু একটা লিখছেন, অর্থাৎ তিনি দোকানের কর্মচারী বা হিসাবরক্ষক অথবা দোকান কর্তৃপক্ষ, যিনি হচ্ছে তার দৈনিক পণ্যের মজুদ মাল এবং বিক্রিত পণ্যের হিসাব রাখেন এবং পণ্যগুলো কি নগদে বিক্রি হয়েছে না বাকিতে বিক্রি হয়েছে, এগুলো তিনি কি করেন, তিনি হিসাবভুক্ত করে থাকেন। অর্থাৎ মালামাল বিক্রয় এবং এগুলো হিসাবভুক্ত কাজে নিয়োজিত থাকেন। এবার আমরা যেটা জানবো, এই যে বিক্রয় কর্মী যে দৈনিক হিসাবগুলো করে থাকে, সেগুলোকে তিনি দিন শেষে লেখার পরে ফেলে দেন নাকি সংরক্ষণ করে রাখেন। তোমরা সকলেই জানো যে সমস্ত ব্যবসায়ী তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করে অর্জিত মুনাফা বছর শেষে হিসাব করে থাকে যে নিট মুনাফা কিরকম হয়েছে। তাছাড়া কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক হারে আয়কর রিটার্ন দিতে হয়, সেক্ষেত্রে এগুলো পরবর্তীতে দলিল হিসাবে কাজে আসে। এই বইগুলোতে বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয়, নগদে বিক্রয় সহ অন্যান্য যাবতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। আমরা সকলে জানি ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়, আর লেনদেন হচ্ছে সেই সমস্ত আর্থিক ঘটনা যেগুলো অত্র প্রতিষ্ঠানের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করেছে। আমরা পূর্বের অধ্যায়গুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনিক যে লেনদেনগুলো হয়, সেগুলো তিনি একটা হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকেন। এবার আসো, অধিকাংশ লেনদেন নগদে হয়, কিছু কিছু লেনদেন বাকিতে হয়। তাহলে উভয় ক্ষেত্রে উভয় লেনদেনগুলো আমরা কি করি, একটা হিসাবের বইতে, নির্দিষ্ট হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকি। এছাড়াও আমরা দেখব যে পাশে যে ছবিটা আছে, এটা হচ্ছে কোন এক ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের লেনদেনের একটা ছবি। তাহলে এক্ষেত্রে তারা কি করে থাকে, তারা হচ্ছে লেনদেন করে থাকে। আর আমরা সকলেই জানি ব্যাংকের অধিকাংশ লেনদেনগুলোই নগদে হয়ে থাকে এবং সেখানে চালান, তারপরে হচ্ছে টিটি, ডিডি, প্রে অর্ডার, বাউচার, এগুলো গ্রাহকরা ক্রয় বিক্রয় করে থাকে বা নির্দিষ্ট কাউকে পাঠিয়ে থাকে। তাহলে লেনদেনগুলো আমরা লিপিবদ্ধ করে রাখবো ভবিষ্যতের সংরক্ষণ করে রাখার জন্য, আমাদের জন্য এটা দলিল হিসাবে কাজ করে আসে। এখন আসো, আমরা দুই তরফা দাখিল পদ্ধতি অধ্যায়ে হিসাব চক্র সম্পর্কে জেনেছিলাম। এখন তোমাদের কারো কি মনে আছে হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম কি? যারা মনে রাখতে পেরেছে তাদেরকে ধন্যবাদ। হিসাব চক্রের তৃতীয় ধাপের নাম হচ্ছে জাবেদা। আজকে আমরা আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে জাবেদা। আমরা জাবেদা সম্পর্কে আজকে জানবো। আজকে আমরা জাবেদায় 59 পৃষ্ঠা থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আজকের পাঠ থেকে আমরা যা শিখব তা হচ্ছে জাবেদা কি, এবং এটা আমরা বলতে পারবো জাবেদা কি, এটা আমরা বলতে পারবো। জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, যে কেন আমরা ব্যবসায়িক কর্মকাণ্ডে জাবেদার ব্যবহার করে থাকবো, জাবেদা রাখলে আমাদের কি কি সুবিধা হবে, কেন এটা প্রয়োজন। তৃতীয়ত আমরা জানবো জাবেদার শ্রেণীবিভাগ, যে জাবেদাকে ক্রয় শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি জাবেদা আছে, কোন জাবেদা কোন কাজে লাগে। চতুর্থ আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা জাবেদা দাখিলা দিতে পারবো। এবার আসো, জাবেদা বা জার্নাল এটা কি? কোন লেনদেন সংঘটিত হওয়ার পর তা সমান অঙ্কে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ ক্রম অনুসারে সংক্ষেপে ব্যাখ্যা সহকারে প্রাথমিকভাবে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে আমরা এই লেখা থেকে কি বুঝতে পারি? প্রথমত হচ্ছে লেনদেন সংঘটিত হইতে হবে। আমরা লেনদেন কি তা জানি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
আর্থিক ঘটনা যা দুটি পক্ষকে আর্থিক অবস্থা পরিবর্তন করে, এক পক্ষ সুবিধা পায়, অন্য পক্ষ সুবিধা দেয়, এক পক্ষ সুবিধা পেলে সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট হয়, সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট হয়। তাহলে আমরা জানতে পারলাম যে লেনদেন সংগঠিত হওয়ার পরেই জাবেদা সৃষ্টি হয়। এখন জাবেদাটা কিরকম হবে? সমান অঙ্কের ডেবিট ক্রেডিট হবে, অর্থাৎ 500 টাকা ডেবিট হলে 500 টাকা ক্রেডিট হবে। দাতা যদি 500 টাকা দিয়ে থাকে তাহলে গ্রহীতা 500 টাকাই পাবে। তাহলে আমরা এখানে জানলাম যে এটা সমান অঙ্কের ডেবিট ক্রেডিট হয়। তা জাবেদা আমাদের কি করে? এই সমান অঙ্কের জিনিসটাকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে। তারপরে কি করা হয়? এখানে আরেকটি শর্ত হচ্ছে সংজ্ঞার মধ্যে পাওয়া গেছে, তারিখ ক্রম অনুসারে লেখা হয়। অর্থাৎ জাবেদাতে আমরা তারিখ ক্রম অনুসারে লিখবো। যদি আমরা দৈনিক করে থাকি তাহলে দৈনিক লিখবো, যদি আমরা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে লিখি তাহলে সময় অনুযায়ী লিখে থাকবো। তাহলে এখানে কি করা হয়? সংক্ষেপে ব্যাখ্যা দান করা হয়। তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে জাবেদায় ব্যাখ্যা দিতে হয়, অর্থাৎ লেনদেনের আমরা প্রশ্ন না লিখলেও যেন বুঝতে পারি যে প্রশ্নে কি এসেছে বা কি জন্য এই জাবেদার সৃষ্টি হয়েছে, আমরা সংক্ষেপে কি করব? ব্যাখ্যা দেব জাবেদাতে। 3 নম্বরে হচ্ছে এটা হচ্ছে প্রাথমিকভাবে। তাহলে আমরা জানতে পারলাম জাবেদা হচ্ছে প্রাথমিক হিসাবের বই। তাহলে আমরা কি কি জানতে পারলাম? এটা লেনদেন সংগঠিত হওয়ার পরে জাবেদা লিখতে হয়, জাবেদাতে সমান অঙ্কে ডেবিট ক্রেডিট হয়, তারপর হচ্ছে এখানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয় তারিখ ক্রম অনুসারে, এবং এখানে জাবেদাগুলোকে ডেবিট ক্রেডিটগুলোকে সংক্ষেপে প্রাথমিকভাবে কি দেওয়া হয়? ব্যাখ্যা দেওয়া হয়। আশা করি তোমরা সংজ্ঞা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। এবার আসো জাবেদা সম্পর্কে আরো কিছু কথা। জাবেদার ইংরেজি হচ্ছে জার্নাল। এটা তোমাদের যদিও সৃজনশীল প্রশ্নে এটা জানতে চাবে না, কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এটা মাঝে মাঝে এসে থাকে যে জাবেদার ইংরেজি কি, সেটা হচ্ছে জার্নাল। তোমরা শব্দটা মুখস্থ করে রাখবে বা মনে রাখবে। এবার আসো, জার্নাল শব্দটা ফরাসি জার শব্দ থেকে উৎপত্তি। তাহলে আমরা প্রথমত জানলাম যে জার্নাল হচ্ছে ইংরেজি শব্দ আর জার হচ্ছে ফরাসি শব্দ। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এসে থাকবে। এখন আসো, জার শব্দের অর্থ কি? এটাও বহু নির্বাচনের জন্য। জার শব্দের অর্থ দিবস বা দিন। তাহলে আমরা কি জানতে পারলাম? এটা দৈনিক বই, এই জন্য জার্নাল। জাবেদায় লেনদেন প্রতিদিন বা সংগঠিত হওয়ার সাথে সাথে লেখা হয়। এখানে শর্ত হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে অথবা দৈনিক, তাই একে দৈনিক বই বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম, এর আগের সংজ্ঞা থেকে জেনেছি জাবেদা হচ্ছে প্রাথমিক বই, এখন জানলাম এটার নাম হচ্ছে দৈনিক বই। আবার লেনদেন সর্বপ্রথম লেখা হয় বলে এটাকে প্রাথমিক বই বলা হয়। এখন আমরা জানবো আর কি কি নামে জাবেদাকে ডাকা হয়। আমরা দেখতে পাচ্ছি জাবেদাকে কি নামে দেখা হয়। প্রথমত হচ্ছে হিসাবের প্রাথমিক বই, তারপরে দৈনিক বই, তারপরে মৌলিক হিসাব বই। মৌলিক কেন? এখানে অন্য কিছু সংমিশ্রণে ডেবিট ক্রেডিটই লেখা হয়, এই জন্য এটা মৌলিক। এবং এটা কালীন হিসাব বা দিবস হিসাব। তারপর হচ্ছে হিসাবের সহকারী বই। হিসাবের সহকারী মানে খতিয়ানকে হিসাবের প্রধান বই বলা হয়। জাবেদা হচ্ছে হিসাবের সহকারী বই। জাবেদার ডেবিট ক্রেডিটগুলোকে পরবর্তীতে প্রতিটি হিসাবের নাম অনুযায়ী প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে সহকারী বই বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, আমরা জাবেদার গুরুত্ব, কেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে জাবেদার প্রয়োজন হবে, আমরা সেই সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে জাবেদা হচ্ছে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানে যে অসংখ্য লেনদেনগুলো সংগঠিত হয় এগুলো অনেক একজন বিক্রয় কর্মী বা হিসাব রক্ষকের ক্ষেত্রে সম্ভব নয় সম্পূর্ণ লেনদেনগুলোকে মুখস্থ রাখা। এই জন্য কি করা হয়? লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করা হয়। তাহলে জাবেদার প্রধান গুরুত্ব হচ্ছে এটা লিপিবদ্ধ করে রাখা হয়। আর লিপিবদ্ধ করে রাখা হলে যে কোনো মুহূর্তে আমার প্রয়োজনে আমি সেটা দেখে নিতে পারি। এবার দ্বিতীয়ত হচ্ছে লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাপ জানা যায়, অর্থাৎ দৈনিক কতগুলো লেনদেন সৃষ্টি হয়েছে এটা আমরা জাবেদা থেকে এক নজরে দেখতে পারবো। আরেকটা হচ্ছে মোট পরিমাণ, অর্থাৎ আজকে মোট কত টাকার বিক্রি হয়েছে, মোট ডেবিট কত হয়েছে, মোট ক্রেডিট কত হয়েছে, তা আমরা জাবেদা থেকে জানতে পারবো। এবার আসো দ্বৈত সত্তা প্রয়োগ। আমরা সকলে জানি লুকা ফ্যাসিওলি দুই তরফা দাখিলাবর্তী প্রদান করেছেন, অর্থাৎ জাবেদাটায় দুই তরফা দাখিলাবর্তী সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা আমরা সেটা জানতে পারবো। অর্থাৎ জাবেদা দুই তরফা দাখিলাবর্তীর প্রয়োগ নিশ্চিত করে, যেটা অন্য কোথাও আমরা দেখতে পাই না। খতিয়ান আমরা বুঝতে পারবো না, সামনে আমরা ওই অধ্যায় করাবো, তো আমরা সেটা জানতে পারবো না যে দুই তরফা দাখিলাবর্তী সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, কিন্তু জাবেদা আমরা সেটা জানতে পারবো, নিশ্চিত হতে পারবো। তারপর হচ্ছে লেনদেনের ব্যাখ্যা থাকবে, যে এখানে লেনদেনগুলো কি কারণে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির আমরা ব্যাখ্যা জানতে পারবো, যে এখানে আমাদের লেনদেন কতটুকু হয়েছে, কি জন্য হয়েছে তা আমরা
ব্যাখ্যা জানতে পারবো। তারপরে হচ্ছে কি ভুল ত্রুটি হ্রাস, অর্থাৎ জাবেদা কি হয়, খতিয়ান ভুক্তির পূর্বে জাবেদা লেখা হয়, এই জন্য খতিয়ান করার সময় যখন আমরা জাবেদা দেখে দেখে খতিয়ান করব তখন আমাদের ভুল ত্রুটির সংখ্যা হ্রাস হবে। আরেকটা হচ্ছে কি ভবিষ্যতের সূত্র, অর্থাৎ এই জাবেদা হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দলিল হিসাবে কাজ করবে। এটা যদি আমরা কখনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি আয়কর কর্তৃপক্ষ বা আমাদের যে কর বিভাগ আছে বা অডিটের কোনো কর্তৃপক্ষ যদি আমাদের এখানে আসে, তারা চাইলে আমরা এটাকে জাবেদাকে আমাদের প্রামাণ্য দলিল হিসাবে উপস্থাপন করতে পারবো, অর্থাৎ এটা ভবিষ্যতের সূত্র হিসাবে কাজ করবে। আরেকটা হচ্ছে পাকা বইয়ের সহায়ক। পাকা বই হচ্ছে খতিয়ানকে পাকা বই বলা হয়, স্থায়ী বই বলা হয়, সকল বইয়ের রাজা বলা হয়। আর জাবেদা হচ্ছে সেই পাকা বইয়ের সহায়ক বা রাজা বইয়ের সহায়ক। আশা করি তোমরা জাবেদার গুরুত্ব বুঝতে পেরেছ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদাকে তার গুরুত্ব, বৈশিষ্ট্য এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত আমরা জানবো যে সাধারণ জাবেদা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা শুনে তোমরা বুঝতে পারছো এটা ক্ষেত্র বিশেষে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানবো প্রথমত বিশেষ জাবেদা হচ্ছে কি ক্রয় বই। ক্রয় হচ্ছে কি এখানে বাকিতে ক্রয়কৃত পণ্যেরই লেখা হয়, এখানে নগদ কোনো ক্রয়কৃত পণ্যের হিসাবভুক্ত করা হয় না। তাহলে ক্রয় জাবেদা হচ্ছে কি বাকিতে ক্রয়ের জন্য যেই জাবেদা বই সংরক্ষণ করা হয় বা যেই বইতে লেখা হয় তাকে হচ্ছে ক্রয় জাবেদা বলে। এবার আসো আমরা জানবো বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা ক্রয় জাবেদার ঠিক বিপরীত। বাকিতে বিক্রয়কৃত পণ্য যেই বইতে বা যেই হিসাবের বইতে সংরক্ষণ করা হয় তাকে আমরা বিক্রয় জাবেদা বলি। এবার আসো আমরা জানবো ক্রয় ফেরত জাবেদা। ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দেবো, অর্থাৎ সবসময় আমরা মনে রাখবো নগদে ক্রয়কৃত পণ্য কখনো ফেরত দেওয়া হয় না, নেওয়া হয় না, এটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে আমরা আপাতত এটাকে বাদ রাখলাম। তাহলে বাকিতে ক্রয়কৃত পণ্যই কি করা হয়, ফেরত দেওয়া হয়, ফেরত নেওয়া হয়। অনুরূপভাবে আমরা যদি কোনো পানাদারের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে ফেরত প্রদান করি তাহলে তার জন্য আমরা যে বইতে হিসাবভুক্ত করব তাকে আমরা কি বলবো, তাকে আমরা ক্রয় ফেরত বই বলবো। অনুরূপভাবে কি আছে বিক্রয় ফেরত বই যাবে, অর্থাৎ আমরা যদি কারো কাছে বাকিতে পণ্য বিক্রয় করি, সে যদি কোনো কারণে ত্রুটি বা পরিবহনগত কোনো সমস্যার কারণে বা নিম্নমানের হয়ে যায় অথবা পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, বিমা করা না থাকে ইত্যাদি কারণে তারা যদি আমাকে কি করে ফেরত দেয়, তাহলে আমরা সেটা আমরা দেনাদারকে ক্রেডিট করে যে বই করবো সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এবার নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান শুধুমাত্র নগদে পণ্য বিক্রয় করে থাকে তাদের জন্য হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। বা কোনো উৎস থেকে যদি নগদ টাকা পাওয়া যায়, যেমন আমি কোনো কিছু বিক্রি করলাম, নগদে বিক্রি করলাম, বা কোনো নগদ আমার আয় হলো, তাহলে যে বইতে আমরা লিখবো সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। অনুরূপভাবে নগদ প্রদান জাবেদা হচ্ছে যখন আমরা নগদে ক্রয় করব এবং নগদে যেমন বেতন দেব, আমাদের ঘর ভাড়া দেবো, তার জন্য যে আমরা জাবেদা প্রদান করব তা হচ্ছে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ নগদ প্রাপ্তির জন্য প্রাপ্ত জাবেদা, নগদ প্রদানের জন্য নগদ প্রদান জাবেদা। এবার আসি আমরা প্রকৃত জাবেদা সম্পর্কে জানবো। প্রকৃত জাবেদা হচ্ছে প্রথমত সংশোধনী জাবেদা। যদি কোনো ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে সেই ভুলকে সংশোধন করার জন্য আমরা যে জাবেদা দেব তাকে আমরা সংশোধনী জাবেদা বলবো। সমন্বয় জাবেদা, আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাদ পড়ে যায় বা আমরা অগ্রিম খরচ করেছি, বাড়ি ভাড়া দিয়েছি, মাস শেষ হয়েছে, এখন আমরা তাহলে এটাকে সমন্বয় করার জন্য যে জাবেদা দেব, অর্থাৎ হয় বকেয়া আছে, না হয় আমরা অগ্রিম দিয়েছি সেটা উত্তীর্ণ হয়ে গেছে, সেই জন্য আমরা যে জাবেদা দেব তাকে আমরা সমন্বয় জাবেদা বলব। এবার আসলে সমাপনী জাবেদা, যখন আমরা আমাদের আর্থিক অবস্থা করে বিবরণী করব তখন আমাদের ক্রয় হিসাবকে বা মোট লাভ নিট লাভ নির্ণয় করার পরে যে মোট ডেবিট এবং ক্রেডিটকে আমরা নিষ্ক্রিয় করব তার জন্য যে জাবেদা দেওয়া হয় সেটাকে আমরা সমাপনী জাবেদা বলবো। সর্বশেষ হচ্ছে প্রারম্ভিক, তারপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা, অর্থাৎ বছরের শুরুতে বা কোনো ব্যালেন্স বিডি থাকে, গত বছরটা এই বছরে যখন আমরা আনবো তখন যে জাবেদা দেবো তার জন্য হচ্ছে প্রারম্ভিক জাবেদা। অনুরূপভাবে আর কিছু আছে হচ্ছে গিয়ে অন্যান্য জাবেদা আছে। সমাপনী জাবেদা হচ্ছে গিয়ে বছরের শেষে দিয়ে থাকি, আর প্রারম্ভিক জাবেদা হচ্ছে বছরের প্রথমে দিয়ে থাকি,
আর অন্যান্য আরো কিছু বিষয়ের জাবেদার বিশেষ প্রয়োজন আমরা দিয়ে থাকি। এবার আসলে আমরা একটা সাধারণ জাবেদার ছক দেখব। তো এই সাধারণ জাবেদার নমুনা ছক হচ্ছে, এখানে ঘরের সংখ্যা হচ্ছে 5টি। প্রথমে তারিখ, তারপর হচ্ছে বিবরণ অথবা হিসেবের নাম, ব্যাখ্যা তোমরা দিবে কিন্তু ব্যাখ্যা না লিখলেও চলবে। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা বা রেফারেন্স, এখানে খতিয়ান পৃষ্ঠা আমরা যখন এই হিসাবটাকে খতিয়ান বইয়ে স্থানান্তর করবো এখানে তার পৃষ্ঠা নাম্বার লিখবো। আর এখানে হচ্ছে ডেবিট টাকার পরিমাণ, এখানে ক্রেডিট টাকার পরিমাণ লিখবো। এবার আসো, তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাস করেছো তাদের জন্য তোমরা সাধারণ জাবেদার ছকটি এঁকে দেখাও খাতায়। যেহেতু এখন স্কুল নেই, তোমরা বাসায় আছো, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, সাধারণ জাবেদায় আঁকবে। ছকের সাহায্যে শ্রেণী বিভাগ, এটা তোমাদের হচ্ছে গিয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য লাগতে পারে, যে জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তারপর হচ্ছে আমরা বিশেষ জাবেদা কয়টি, তারপর হচ্ছে প্রকৃত জাবেদা কয়টি, এগুলো তোমরা মুখস্থ করে রাখবে, যেন পরীক্ষা আসলে তোমার একটি এমসিকিউ বাদ না যায়। এবার আমরা ডেবিট ক্রেডিট যদিও পূর্বে আলোচনা করেছি, আরেকবার একটু আলোচনা করি। সম্পদ ব্যয় এগুলো হচ্ছে ডেবিট হয়, সম্পদ ব্যয় ডেবিট হয়। কখন ডেবিট হয়? যখন এগুলো বৃদ্ধি পাবে তখন। অনুরূপভাবে আয় দায় মালিকানা সত্ত্ব বা মালিকের অধিকার যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে। তাহলে সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে ক্রেডিট হবে। তাহলে আমি বুঝতে পারি সম্পদ এবং দায় বাড়লে ডেবিট এবং কমলে তার বিপরীত হলে সেটা ক্রেডিট হয়ে যাবে। অনুরূপভাবে আমরা বলতে পারি আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, যদি কমে যায় তাহলে তা ডেবিট হবে, উল্টো হবে। এবার আসি আমরা একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে যে জিনিস যা তা বাড়লেই হয়। অর্থাৎ তোমার 500 টাকা ছিল, আরো 100 টাকা পেলে 600 টাকা, যা বৃদ্ধি পেয়েছে। এখন যদি কমে যায় তাহলে বৃদ্ধি পেলো, 500 টাকা থাকলো, তখন 400 টাকা হয়ে গেল। তাহলে যে জিনিস যা তা বাড়লে তাই হবে, অর্থাৎ সম্পদ বাড়লে ডেবিট। তারপর হচ্ছে কি আমরা যদি বলতে পারি যে এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাহলে মূলধন ক্রেডিট, কিন্তু কমে গেলে তার বিপরীত হবে। এখন সম্পদ যদি তুমি বিক্রি করে দাও তাহলে কমে গেল, তাহলে তার বিপরীত হবে ক্রেডিট হবে। সহজে যদি তোমরা সহজ হিসাবে যদি ডেবিটটা মনে রাখতে চাও তাহলে মনে রাখবে খরচ, ক্ষতি, সম্পত্তি, বৃদ্ধি ডেবিট। শুধু এতটুকু মনে রাখলে বাকিটা তোমরা বুঝতে পারবে। খরচ, ক্ষতি, সম্পত্তি, বৃদ্ধি ডেবিট। এবার আসো তোমাদের জন্য কাজ, সেটা হচ্ছে গিয়ে নিম্নলিখিত সাধারণ জাবেদাগুলো নমুনা ছকে জাবেদা দেখাও। তো লেখা আছে 20,000 টাকা মূলধন আনয়ন। তাহলে মূলধন আনয়ন করলে আমাদের কি বৃদ্ধি পেয়েছে? তুমি ব্যবসায়ের হিসাব রক্ষক হিসাবে কি পেয়েছো? মালিক তোমাকে কি দিয়েছে? নগদ টাকা দিয়েছে। তাহলে তোমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মালিকের প্রতি তোমার একটা দায় সৃষ্টি হয়েছে। অর্থাৎ তাহলে আমরা এটা বলতে পারি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু টাকার অঙ্ক সমান থাকবে তাহলে ডেবিটটার দিকেও 20,000 টাকা, ক্রেডিট দিকেও 20,000 টাকা হবে। এবার আসো আমরা এখানে 2 নম্বরে লেখা আছে যে 12,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। একজন ব্যবস্থাপক হিসাবে বা হিসাব রক্ষক হিসাবে তুমি 12,000 টাকার আসবাবপত্র ব্যবসার জন্য ক্রয় করেছিলে। এই জন্য তোমার কাছ থেকে নগদ অর্থ কমে গিয়েছে এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে আসবাবপত্র যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারবো যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ছোট্ট করে ব্যাখ্যা দেবো। আর নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। এবার 3 নাম্বার, 15,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে যেহেতু 15,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, নগদ শব্দ না থাকলেও আমরা এটাকে নগদ ধরে নেব। তাহলে আমরা কি করেছি? পণ্য ক্রয় করেছি, আমাদের খরচ হয়েছে। আমরা জানি খরচ, ক্ষতি, সম্পত্তি, বৃদ্ধি ডেবিট। তাহলে যেহেতু পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট হবে। আর হচ্ছে যেহেতু আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হবে। এখন আসো আমরা এখানে ক্রয়কে পণ্য না লিখে ক্রয় লিখলাম না কেন? তোমাদের বইতে তোমরা যদি 62 পৃষ্ঠা খেয়াল করো তাহলে দেখবে এখানে লেখা আছে সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়। সেখানে 1 নম্বর নিয়মে দেওয়া আছে পণ্য, মাল, চেক নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ আমরা পণ্য, মাল, চেক নামে কোনো হিসাব লিখবো না।
এই জন্য আমরা যেহেতু ক্রয় করেছি, আমাদের ব্যয় হয়েছে, তাই সেই জন্য হচ্ছে আমরা ক্রয় হিসাবে ডেবিট করব। এবার আসো জাবেদাকে বলা হয় হিসাবে কি বই, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রাথমিক বই, পাকা বই, স্থায়ী বই, চিরস্থায়ী বই। তাহলে জাবেদাকে কি বলা হয়? তোমরা যারা পেরেছো তারা উত্তরের সাথে মিলাই নাও, সেটা হচ্ছে প্রাথমিক বই। জাবেদাকে বলা হয় হিসাবে প্রাথমিক বই। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? আমরা জেনেছি ক্রয় জাবেদা। তাহলে এখন ক্রয় জাবেদা আমরা কি লিখবো? সেটা হচ্ছে সকল পণ্য ক্রয়। সকল পণ্য ক্রয়কে আমরা ক্রয় জাবেদা লিখবো। তারপর হচ্ছে সকল নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করলে কি আমরা ক্রয় জাবেদা লিখবো? শুধু সম্পদ ক্রয়। আর ঘ নম্বর অপশন দেওয়া আছে শুধু বাকিতে পণ্য ক্রয়। যারা পেরেছে তাদেরকে ধন্যবাদ। সেটা হচ্ছে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে আমরা ক্রয় জাবেদা লিখব। এবার আসো আজকের পাঠ থেকে তোমরা কি শিখেছো? জাবেদা কি তোমরা কি তা বলতে পারবে? লেনদেনের কয়টি পক্ষ থাকে আমরা সকলে জানি, সেটা খাতায় লিখে রাখবো আমরা। তারপর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট বলতে কি বোঝায়? সাধারণ জাবেদায় কয়টি গড় থাকে? এবার আসো তোমরা যারা বাড়িতে আসো, বাড়ির কাজ আমি পড়ে শোনাচ্ছি, তোমরা লিখে নেবে। মিস্টার মুন মে 2020-এ নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল তার ব্যবসা প্রতিষ্ঠানে। এবার আসে এপ্রিল মাসের 1 তারিখ কি হয়েছিল? নগদ 20,000 টাকা, আসবাবপত্র নগদ 20,000 টাকা, অফিস সরঞ্জাম 15,000 টাকা, মোটর গাড়ি 80,000 টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। তারপর হচ্ছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 5,000 টাকা 2 তারিখে। 8 তারিখ হয়েছিল হিসাব নিরীক্ষার কাজের মাধ্যমে নগদ প্রাপ্তি 12,000 টাকা। তারপর 15 তারিখে হয়েছে পেশাগত ক্রয় বই ক্রয় করা হয়েছে 5,000 টাকা। 18 তারিখে হচ্ছে কাজের ফি পাওয়া গেল। এবার সব মিস্টার মুনের মে মাসের লেনদেনগুলো জাবেদা দাখিলা দেখাও। এখানে তোমরা এপ্রিল না দিয়ে মে মাসের 1 তারিখ দাও। তাহলে আমি আবার প্রশ্ন হচ্ছি, মিস্টার মুনের 2020 সালের নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়েছে মে মাসের 1 তারিখে নগদ 20,000 টাকা, অফিস সরঞ্জাম 15,000 টাকা এবং মোটর গাড়ি 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা মনোযোগ সহকারে এতক্ষণ আমার ক্লাস দেখলে তাদের সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা সকলে বাসায় বাড়ির কাজ লিখবে, করবে এবং শিখবে। কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাইলে জাবেদা সম্পর্কে আরো আমাকে জানাবে। আর এর পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব ধাপে ধাপে। সেই কামনায় সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে। আল্লাহ হাফেজ।